আদ্দিকের ভাবমূর্তি মাঝে বিস্তর কোনো ফারাক দেখা গেল না। সে আগের মতোই সহজ ভঙ্গিতে বসা, চোখ মুখও স্বাভাবিক। লিলি এর আগেও বিয়ে নিয়ে হম্বিতম্বি দেখিয়েছেন অনেক, তবে লাভ করতে পারেননি তেমন। ছেলেটা জেদি, তার ওপর তার ভালোবাসাতেও খাদ নেই কোনো। এমন পরিস্থিতিতে এই ছেলেকে বিয়েতে রাজি করানো তার জন্য সাঁতার না জেনে সমুদ্রে লাফ দেওয়ার মতোই ছিল। তবে এবার তিনি আটঘাট বেঁধেই নেমেছেন। একবার যখন দেশে চলেই এসেছেন, তখন ছেলেকে বিয়ে না করিয়ে এখান থেকে তিনি সরবেন না। চুপ কেন আদ্রিক, বলো কিছু। আদ্দিক মাথা নোয়ালো। তার এক পা বিছানার পাশে ঝুলান আর অন্য পা ভাঁজ করা। সেই পায়ের মাঝে রাখা হাতের দিকে চেয়ে সে নির্লিপ্ত সুরে বলল, সব যখন তোমরা ঠিকই করে ফেলেছ, তখন আমার মুখের হ্যাঁ শোনার অপেক্ষা না করলেও পারতে। এই সামান্য ব্যাপারে আমার মতামত নিয়ে তো কোনো লাভ নেই, তাই না? লিলি কপালের চামড়া টেনে কুঁচকালেন। ছেলের মতিগতি বোঝা তাই। তিনি বিস্ময় নিয়ে বললেন, বিয়েটা কি সামান্য ব্যাপার? আশ্চর্য, তুমি এত দায়সারাভাবে কথা বলছো কেন? মায়ের দিকে মাথা উঁচিয়ে তাকালো আদ্দিক। প্রশ্ন করল, তার মানে বলছো বিয়েটা ভীষণ বড় ব্যাপার? হ্যাঁ অবশ্যই, এটা বিরাট ব্যাপার, সারা জীবনের ব্যাপার। তুমি বিষয়টাকে এভাবে হেলাফেলা করতে পারো না। আদ্দিক হাসল। আগের মতোই দৃষ্টি নামিয়ে বলল, বিরাট ব্যাপার, সারা জীবনের ব্যাপার। অথচ যার সাথে ব্যাপারটা ঘাটতে চাইছো তাকে একবার জানালে না? কি সুন্দর যুক্তি! আশ্চর্য তো। আমি হচ্ছি মা, আমাকে না জানিয়ে তোমরা এমন একটা সিদ্ধান্ত কেমন করে নিতে পারো? শেষের লাইনে উত্তেজিত হতে দেখা গেল আদ্দিককে। লিলি ভারী নিঃশ্বাস ছাড়লেন। প্রস্তুতি নিলেন ছেলেকে বাগে আনার, তবে কতটুকু পারবেন বা আদতেও পারবেন কি না সেই নিয়ে নিশ্চিত নন। তুমি ব্যাপারটাকে জটিল করো না আদ্রিক। মেয়ে ভালো, পরিবার ভালো, আমাদের আর কি চাই? তোমার পাশে মেয়েটাকে ভীষণ মানাবে। আদ্দিক পিঠ টান দিয়ে বসল। এসব কথায় মেজাজ নিজের অবস্থান চ্যুতি ঘটতে চাইলেও আদ্দিকের কঠোরতায় তা পারছে না। সে নিজেকে যথেষ্ট শান্ত রেখেছে এবং সেভাবেই বলল, আমার যেটা সম্পর্কে আছে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। বিয়ের আগে আজকাল এমন সবারই দু একটা সম্পর্ক থাকে, এটা আহামরি কোনো বড় ব্যাপার নয়। বাহ, আমার মা তো দেখছি বেশ মডার্ন হয়ে গিয়েছেন। মজা করলে নাকি? আদ্দিক কঠিন হলো। মা, অযথা ঝামেলা করো না। ভেলিকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। বেলিয়াকে আমার পছন্দ নয়, আর তুমি নিশ্চয়ই আমার মতামতের বিরুদ্ধে যাবে না। বিয়ে করবো আমি, তাই আমার পছন্দ হলেই হবে। লিলি চমকে বললেন, তার মানে তুমি বলতে চাইছো আমার পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই তোমার কাছে? এই শিক্ষাই তবে এতদিন তোমায় দিলাম, অথচ আমি এতদিন সবার কাছে আমার ছেলেকে আদর্শ ছেলে বলে কত গর্ব করে এসেছি। তুমি আমার সমস্ত অহংকার গর্ব ভেঙে গুঁড়িয়ে দিলে আদ্রিক। তোমার থেকে আমি এটা আশা করিনি। মায়ের অস্থিরতা দেখে আদ্দিকে এগিয়ে এসে মায়ের হাতের ওপর হাত রাখল। কোমল স্বরে বলল, বোঝার চেষ্টা করো মা, আমি একজনকে ভালোবাসি, তাকে আমি ঠকাতে পারবো না। আরে বোকা ছেলে, ওরা বিদেশি, ওদের কাছে এসব প্রেম ভালোবাসা দুধ ভাত। তোমাকে নিয়ে ওই মেয়ে এত সিরিয়াস না। মা, তুমি না জেনে না বুঝে কারণ নামে এমন অপবাদ দিতে পারো না। অন্তত ভেলিয়ার ব্যাপারে তো নাই। আমি ওকে চিনি, আমি জানি ও আমাকে আমার মতোই ভালোবাসে। ভুল জানো তুমি। মায়ের চোখ যা দেখে সন্তান তা দেখতে পায় না। সন্তানের কোথায় ভালো কোথায় খারাপ তা একমাত্র মাই টের পায়। তোমরা সন্তানরা সেটা বুঝবে না। আমি বলছি ভেলিয়ার সাথে তুমি সুখী হতে পারবে না। আমি ওই মেয়ের চোখে তোমার প্রতি মোহ ব্যতীত কোনো ভালোবাসা দেখিনি। আদ্দিক নির্বাক, নিষ্পলক। মায়া তো নিশ্চিত হয়ে এই কথা কি করে বলতে পারছেন? চোখের ভাষা এত বোঝেন তিনি? কই, তার তো কখনো মনে হয়নি ভেলিয়া তার জন্য উপযুক্ত নয়। সে তো তাকে সবটুকু দিয়ে ভালোবেসেছে এবং বিশ্বাস করে ভেলিয়াও তাকে সেই রকম ভালোবাসে। কিন্তু এই মুহূর্তে মায়ের এই কথা তার সব কিছু এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। বক্ষস্থলে তৈরি হওয়া অপার্থিব এক দ্বন্দ্বের ভয়াবহতাও তারই। ছেলেকে চুপ দেখে লিলির ঠোঁট ভেজালেন জিভে। নরম সুরে বললেন, মা বাবা তো আর সন্তানের খারাপ চায় না বাবা। একবার মায়ের উপর ভরসা রাখো, তোমার জীবনে খারাপ কিছুই হবে না। নিজের ভালোবাসাকে মাটি চাপা দিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করতে বলছো? তোমার কি মনে হয় এতে আমি সুখী হব? সুখী হওয়ার জন্য প্রয়োজন একজন সঠিক মানুষ। মানুষটা সঠিক হলে আপনা আপনি সুখ এসে তোমার দুয়ারে কড়া নাড়বে। ভেলিয়াকে নিয়ে তুমি যে সুখের স্বপ্ন দেখছো তাতে আমি মরীচিকা ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছি না।
সে তোমার সুখের কারণ হতে পারবে না। তোমার চেয়ে মানুষ চেনার অভিজ্ঞতা আমার বেশি। তাই যদি সত্যিকারের অর্থে সুখী হতে চাও তবে মমতার পিছে ছোটো। যে তোমায় মমতা দিয়ে ভালোবেসে আগলে রাখতে পারবে, সুখী তুমি তার কাছেই হবে। গলার স্বর লঘু হলো আদ্দিকের। মনের ভেতরকার অবস্থা খুব একটা ঠিক নেই। মাকে জিজ্ঞেস করল, তো তোমার মতে কি? তোমার পছন্দ করে মেয়ের সাথে আমি সুখী হতে পারবো? দুজন দুজনকে ভালোবেসে আগলে রাখলে অবশ্যই পারবে। একজনকে মনে রেখে আরেকজনকে আগলে রাখা যায় মা? মনের মানুষ সঠিক না হলে অবশ্যই যায়। ভুলে আছো তুমি। ভেলিয়া তোমার জন্য উপযুক্ত নয়। এমন নয় যে ও বিদেশি বলে আমার আপত্তি। সঠিক হলে সে যেই দেশই হোক না কেন আমার আপত্তি ছিল না, কিন্তু ভেলিয়া সেই সঠিক মানুষ নয়। তুমি এই ব্যাপারে এত নিশ্চিত কি করে? কিসের ভিত্তিতে বলছো ও সঠিক মানুষ নয়? বললাম তো, মায়ের চোখ সন্তানের জন্য মানুষ চিনতে ভুল করে না। ওই মেয়ের সাথে তো আমার কয়েকবার কথা হয়েছে। তুমি ভালোবাসায় মুখ থুবড়ে পড়েছ বলে অনেক কিছুই বুঝো না, কিন্তু আমি বুঝেছি মেয়েটা দাম্ভিক, অহংকারী, লোভীও বটে। সে আর যাই হোক ভালোবাসতে জানে না। তোমার গার্লফ্রেন্ডকে এভাবে বলায় আমি দুঃখিত। কি করব বলো, মায়ের মন তো সন্তানের ব্যাপারে এক চুলো ছাড় দিতে পারে না। আদ্দিক রাহিন মুখে বসা। আজ মায়ের জায়গায় অন্য কেউ হলে হয়তো সে এত শান্ত হয়ে বসে থাকতে পারতো না। নিজের গার্লফ্রেন্ডের নামে এত সব কথা শুনে এতক্ষণে একটা কেলেঙ্কারি ঠিক ঘটিয়ে দিত। মা বলেই নিজেকে যত সম্ভব দমিয়ে রেখেছে সে। কণ্ঠস্বর শীতল করে বলল, হয়েছে মা, আর কিছু শুনতে চাইছি না, তুমি এবার আসতে পারো। এই বলে পাশ থেকে আবার বইটা তুলল সে। নিরেট চোখে চাইল সেদিকে। লিলি বুঝলেন ছেলের মেজাজ এখন শৃঙ্খে, তবুও নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তিনি হাল ছাড়লেন না। গম্ভীর গলায় বললেন, তোমাকে সময় দেওয়া হলো, ভাবো, তারপর তোমার সিদ্ধান্ত জানাও। তবে একটা কথা মনে রেখো, ভেলিয়াকে আমি মেনে নিব না। ভেলিয়াকে বিয়ে করতে হলে তোমাকে আমার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে। প্রস্থান ঘটালেন লিলি। আদ্দিক ফ্যাল করে চেয়ে রইল সেই পথে। এমন কিছু শুনবে সে আশা করেনি। ভেবেছিল কোনো না কোনোভাবে সে মাকে ঠিক মানিয়ে নিতে পারবে, কিন্তু মানুষটা যে এত কঠোর হয়ে যাবেন সেটা তার চিন্তার ঊর্ধ্বে ছিল। মনের অশান্তি বাড়ল এক লহমায়। জীবনে এই দুই নারী তার কাছে সমান গুরুত্ব রাখে। যে কোনো একজনকে বেছে নেওয়া অসম্ভব ব্যাপার। সে পারবে না, না ভেলিয়াকে ভুলতে আর না মাকে ছেড়ে দিতে। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল বিধায় লিলির আদ্দিকের রুম ছেড়ে বেরিয়ে আসা দৃশ্যটা নিবৃতার চোখে পড়ল। অমনি পেটের ভেতর মোচড় দিল তার। দুশ্চিন্তায় মন মথিত হলো আবার। নিশ্চয়ই খালামণি আদ্দিক ভাইকে সব জানাতে গিয়েছিলেন। কি কথা হলো ওনাদের মাঝে? আদ্দিক ভাই সব শুনে কেমন প্রতিক্রিয়া করল? রাগ দেখায়নি? চেঁচামেচি করেনি? না, এমন কিছু হলে তো সে বাইরে থেকেই শুনতে পেত। তাহলে কি মেনে নিয়েছে সবটা? এক পলকের জন্য দম নিতে ভুলে গেল নিবৃতা। সুখের প্রজাপতিগুলো ডানা ঝাপটানোর আগেই আবার মনে পড়ল, না, আদ্দিক ভাই নিজের ভালোবাসা নিয়ে খুব সিরিয়াস। তিনি এত সহজে ওই মেয়েকে ভুলে গিয়ে তাকে বিয়ে করতে রাজি হবে না। ইস, ভেতরে কি কথা হয়েছে একবার যদি সে শুনতে পারত। আফসোসে বুকটা ভার হলো নিবৃতার। সালেহা বেগম তখনই বললেন, দাঁড়িয়ে আছিস কেন নিবিত্রা? টেবিলে খাবার দে। সবাই খেতে বসলেও আদ্দিক এখনও আসেনি। এই ব্যাপারে মন তখন থেকে খচখচ করছে নিবৃতার। সালেহা বেগম আশেপাশে চোখ বুলিয়ে বললেন, কি ব্যাপার আদিত্য, এখন নাই যে? লিলি তুবার দিকে চাইলেন, বললেন, তুবা ভাইয়াকে ডেকে নিয়ে আয়। তুবা চেয়ারে বসা ছিল, তাকে আবার উঠতে হবে দেখে সালেহা বেগম বললেন, থাক, তোবাকে উঠতে তো হবে না, নিদা তুই যা। আদিত্যকে বল গিয়ে টেবিলে খাবার দেওয়া হয়ে গিয়েছে। নিবৃতা তস্ত্র পায়ে এগোলো। আদ্দিকের দরজার সামনে আসতেই বুকের কম্পন বাড়ল তার। এতক্ষণে তো আদ্দিক সব জানে। নিবৃতার সাথে তার বিয়ের কথা চলছে। ব্যাপারটা সে কোন দৃষ্টিতে দেখছে সেটাই তো নিবৃতা জানে না। তাই আদ্দিকের সামনে দাঁড়াতেও তার কেমন অস্বস্তি হচ্ছে। নিচের ঠোঁট কামড়ে ধরে ধীরে ধীরে হাত উঁচিয়ে দরজায় টোকা দিল নিবৃতা।
ভেতর থেকে তারা এক পুরুষ কণ্ঠ দরজার কাঠ পেরিয়ে নিবৃতার কানে এসে বাড়ি খেল। দরজা খোলা আছে। দরজায় ঠেলা দিল মেয়ে, মাথাটা কাট করে উকে দিল কচ্ছপের মতো। সফেদ চাদরের বিছানায় আদ্দিকের লম্বা সুঠাম শরীরটা পড়ে আছে। চোখের ওপর তার পেশিবহুল হাত, নাকের নিচ থেকে পুরো ঠোঁটের কাজটা দেখা যাচ্ছে কেবল। নিবৃতা ইতস্তত বোধ করছে। আদ্দিককে ডাকার মতো কোনো স্বস্তি পাচ্ছে না সে, তাও একেবারে আস্তে করে বলল, আদিক ভাই খেতে আসুন। চট করে চোখের ওপর থেকে হাত সরিয়ে নিবৃতার দিকে চাইল আদ্দিক। নিবৃতার ঢোক গেল। আদ্দিকে তড়াক করে তাকানোতে খানিক ঘাবড়ালো সে। আড়ষ্ট চিত্তে মুখ ছোট করল। ধীরে ধীরে উঠে বসল আদ্দিক। খানিকটা সময় খুইয়ে বলল, যা, আসছে। আদ্দিকের কণ্ঠ অত্যাধিক স্বাভাবিক, শুনে মনে হলো না তার ভেতরে কিছু চলছে। নিবৃতা ড্যাব ড্যাব করে কিছুক্ষণ চেয়ে রইল, বোঝার চেষ্টা করলো তার মনের অবস্থা, কিন্তু পারল না বোধ হয়। বিয়ের কথা শুনেও তো সে এত শান্ত, চোখের দৃষ্টিতেও কোনো দোষ দেখল না। তবে কি নিবৃতার ভাবনায় ঠিক আদ্দিক কি বিয়েতে রাজি? ব্যস্ত শহর এখন ঘুমাচ্ছে। বাইরের রাস্তা থেকে কুকুরের আর্তনাদ আর গাড়ির শাসা ব্যস্ত শব্দ ব্যতীত আর কিছুই ঘরের ভেতর প্রবেশ করতে পারছে না। করিডোরের বাতি নিভেছে বেশ সময় আগে। এখন সেখানে এসে সশরীরে উপস্থিত হয়েছে একটা টিমটিমে আলোর নীলবাতি। বাড়ির মানুষের নিজেদের ঘরের বাতিও বোঝা, কেবল জল করে জ্বলছে বসার ঘরের ফকফকা আলোটা। তারই মাঝে বসে দুই বোন কোনো গরু গমশির আলোচনা পড়ছেন। চোখে মুখে দুজনেরই নিগুড় ভারী। লিলির ক্ষীণ দুর্বল স্বর দেয়ালে বাড়ি খেল তখন। আমি ওই বিদেশিনীকে মেনে নিতে পারবো না সালেহা। ওই মেয়ে আমার ছেলেকে কখনোই শান্তি দিবে না। সালেহা বেগমের ফর্সা মুখে দুশ্চিন্তা কামড় বসেছে। এত কিছু তার জানা ছিল না। আদিকের প্রেম নিয়ে তার ধারণা ছিল কাঁচা। এখন সব শুনে নিজেই চিন্তায় পড়েছেন বেশ। কিছু না জেনেই মেয়ের সুখের জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, শেষে না তা নিজের পায়ে কুড়াল মারা হয়ে যায়। তুই কি আমার উপর রাগ করছিস সালেহা? তোকে আমি প্রথমেই সবকিছু জানাতে পারিনি, তার জন্য দুঃখিত। আসলে আমি ভেবেছিলাম আর যাই হোক ছেলেটা হয়তো আমার কথার বিরুদ্ধে যাবে না, কিন্তু ওই মেয়ে যে চোখে কালো পট্টি বেঁধেছে সেটা আর আমার আগেই বোঝা উচিত ছিল। কণ্ঠে আক্ষেপ, আফসোসের সবটুকু নিংড়ে ঢেলে বললেন মিলি। সালেহা বেগম জবাবে বললেন, আমি কি এত কিছু না যেন মেয়েটাকে সব সময় বলেছি আমার আর আদিত্য রাজি হবে না। এখন ওর সামনে আমার মুখটা কিভাবে দেখাবো? লিলি তিতব্যস্ত হয়ে সালেহা বেগমের হাত ধরলেন। ততস্থ স্বরে বললেন, না না, তেমন কিছু হবে না। আমি তোর মেয়েকে আমার আদ্রিকের বউ করে নিব। তুই কোনো চিন্তা করিস না, আদ্রিককে রাজি করানোর দায়িত্ব আমার। এখন কি তুই তোর ছেলেকে জোর করে রাজি করাবি বিয়েতে? সালেহার কণ্ঠে উদ্বেগ। লিলি দৃঢ় স্বরে বললেন, প্রয়োজন পড়লে তাই করব। সন্তানের সুখের জন্য যতটা কঠিন হওয়া দরকার ঠিক ততটা কঠিন হব আমি। কিন্তু এইসবের মাঝে যদি আমার মেয়েটা সুখী হতে না পারে? আমাদের একমাত্র মেয়ে নীলি, ওই আমাদের প্রাণ ভরত। একটু ভরসা রাখ আমার উপর। আমি কথা দিচ্ছি তোর মেয়ের এতটুকু কষ্ট আমি বরদাস্ত করব না। তাও সালেহা বেগমের মন মানল না। মায়ের মন একটু আছর লাগলেই কেমন খসখস করে সব। আদিকের ব্যাপারটা মোটেও তাকে শান্তি দিচ্ছে না। এভাবে এক অনিশ্চিতের মাঝে আধা ঝোলা হয়ে মেয়েকে তিনি ওই ছেলেটার হাতে তুলে দেবেন কি করে? যেখানে তিনি অবগত সেই হাত তার মেয়ের জন্য পোক্ত নয়, বরং নড়বড়ে টলমল। বিছানার একবার এফাস হচ্ছে তো আরেকবার ওফাস, অথচ ঘুমের টিকিটিও দূর দূরান্তে দেখতে পারছে না নিবৃতা। পাশে এলোমেলো শুয়ে তুবা, নরণচরণ নেই একেবারে। নিবৃতা ঘাড় কাত করে তাকে দেখলো কতক্ষণ, তারপর উঠে বসলো। সাইড টেবিল থেকে মোবাইল নিয়ে দেখলো ঠিক দুটো। বাইরের ঘর পুরো নীরব, নিস্তব্ধ। রাস্তা থেকে আসা শব্দ এখন ক্ষয়িত। তবে পথভ্রষ্ট উত্তোলিত মনের জাতাকলে পড়ে নিবৃতা আর রুমে থাকার শক্তি পেল না। বেরিয়ে এলো সে।
ড্রয়িং রুমের কাছে এসে একবার সোজা করিডোর ডিঙ্গিয়ে তাকালো আদ্দিকের ঘরের দিকে। অত দূরে থেকে কালো আবছায়া ছাড়া আর কিছুই দেখা গেল না। বিভ্রান্তে সকুচিত বক্ষ ছেদ করে নিঃসৃত হলো এক পশলা দীর্ঘশ্বাস। সে চেয়ার টানলো অতি ধীরে, বসে পানি পান করলো। তারপর উঠে দাঁড়িয়ে আরেকবার দৃষ্টি তাক করলো সেই দোরের দিকে। তার ভেতরে দহন ধারানো পুরুষটা নিশ্চয়ই এখন খুব আরাম করে ঘুমাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো সেই বিদেশিনীকে নিয়ে মিষ্টি মিষ্টি স্বপ্নও দেখছে। অথচ সে দেখো, দুদিনের পরিচয়ের এই শতুনু পুরুষের ভাবনায় যান প্রাণ সব খুইয়ে বসেছে, যেন কেমন দিশেহারা প্রতীক হয়ে গিয়েছে, যার সামনে ধুধু মরুভূমি, আর সে এক তৃষ্ণার্থ অসহায় পথ ভোলা পথিক। মলিন হাসল নিবৃতা, ঘুরে দাঁড়িয়ে পা বাড়াতে নিয়েও আবার কী ভেবে যেন থমকে যায়। মাত্রই কিছু একটার শব্দ শুনল সে, কানগুলো সে খাড়া করল। অমনি শুনতে পেল দরজা খোলার লঘু আওয়াজ। সে চকিত হলো, পেছন ফিরল তস্ত্র লোচনে। দেখল আদ্দিকের দরজাটা ধীরে ধীরে হাঁ হচ্ছে। নিবৃতা নড়ল না, দাঁড়িয়ে রইল নিটল পায়ে। দরজাটা কয়েক কদম পিছিয়ে গিয়েই থেমে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো নিবৃতার সুন্দর পুরুষ। লম্বা চওড়া গঠনের, কি তাক লাগানো শরীর। এমন সুন্দর পুরুষ নিবৃতা হয়তো আগে দেখেনি, হয়তোবা দেখেছে, কিন্তু সে অত মনোযোগ দেয়নি কখনো। আদ্দিকের পরনে কালো রঙের ঢিলেঢালা পাজামা আর টি শার্ট। সে দরজা ভিজিয়ে দিয়ে এগিয়ে এলো সামনের দিকে। নিবৃতার সামনে আসতেই করিডোরে নীল রঙের আলোয় চেহারা স্পষ্ট হলো তাদের। নিবৃতাকে এই সময় এখানে আদ্দিক আশা করেনি। সে তাকে আপাদমস্তক নজর বুলিয়ে জিজ্ঞেস করল, কি রে, ভূতের মতো এইভাবে এখানে দাঁড়িয়েছিস কেন? সেই প্রশ্নের জবাব না দিয়ে নিবৃতা পাল্টা প্রশ্ন করল, আপনি কি কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, ছাদে। এত রাতে? নিবৃতার কণ্ঠে বিস্ময়, আদ্দিক স্বাভাবিক। হ্যাঁ, কেন, কি হয়েছে? জানেন না এই সময় ছাদে কারা থাকে? কারা থাকে? ওই যে ওরা। আদ্দিকের কপালে ভাঁজ। ওরা কারা? আরে আপনি দেখছি কিচ্ছু জানেন না। রাত 2টে ছাদে কারা থাকে আপনি জানেন না? না তো, কারা থাকে? নিবৃতা কপাল চাপড়ালো তার পেলভ হাতে। রাত 2টা নিশ্চয়ই ছাদে কোনো মানুষ বসে নেই। যা আছে তা হলো। নিবৃতা কিছু না বলেই দাড়ি টানল। তারপর এদিক ওদিক চেয়ে এক প্রকার ফিসফিসিয়ে বলল, ওদের নাম মুখে নিতে নেই। আমি মুখে নিলে যদি পরে কিছু একটা বিপদ ঘটে যায়। নিবৃতার এ সকল অপ্রাসঙ্গিক অবান্তর কথা শোনার ইচ্ছে আদ্দিকের এক ফোঁটাও নেই। অস্থির মন এখন এসব কথা হজম করতে পারছে না। সে স্মিত সুরে বলল, তোকে এত কিছু ভাবতে হবে না। লকের চাবিটা দে, আমি লাগিয়ে উপরে যাচ্ছে। আদ্দিকের চোখ মুখ থমথমে, গলার স্বর ভারী। নিবৃতা চোখ পিটপিট করে বলল, আপনার কি মন খারাপ? আদ্দিক তার মুখের দিকে চাইল, জিজ্ঞেস করল, এমন কেন মনে হলো? আপনার গলা শুনে। না, ঠিক আছে, আমি চাবিটা দে। নিবৃতা গিয়ে চাবি আনল, তবে আদ্দিকের হাতে না দিয়ে বলল, আমিও যাই আপনার সাথে। আদ্দিক একা নীরবে অতি সন্তর্পণে কিছুটা সময় কাটাতে চায়। আর নিবৃতা গেলে তার সেই অভিপ্রায়ে ভাটা পড়বে। মেয়েটা যা চটপটে চঞ্চল, তার আর নিঃশব্দে থাকা হবে না। তুই কি করবে? জবাবে নিবৃতা বলল, আমারও ঘুম আসছিল না, আর ছাদে আপনার একা ভালো নাও লাগতে পারে, তাই বলছিলাম। নিবৃতা নিচের ঠোঁট কামড়ালো। কথাগুলো বলতে ভারী লজ্জা লাগছিল তার, তাও না বলে থাকতে পারেনি। আদ্দিক কতক্ষণ চুপ থেকে বলল, বেশ, চল। এক ফসলা মেঘের পর প্রকৃতিতে আচমকা সূর্যের আগমনের মতোই মুখ চকমক করে উঠল নিবৃতার। নিজের প্রগলভ মনকে সামলিয়ে ধীরে সুস্থে বলল, চলুন। বাইরে থেকে দরজা লক দিয়ে সম্মুখ গতিতে ছাদের দিকে এগিয়ে গেল দুজন। একপাশে গিয়ে দাঁড়ালো। রেলিংয়ে হাত দিয়ে সামনের রাস্তার দিকে দৃষ্টি ফেলল আদ্দিক। পাশেই নিবৃতা, তার থেকে কিছু হাত দূরে। ছাদের অকৃত্রিম আলো ভেদ করে তার নিগুড় চাহনি আদ্দিকের পানে স্থির। অন্তঃপার হতে ভেসে আছে ঢিপ ঢিপ শব্দের কোলাহল। ভেতরে কিসের একটা মিছিল হচ্ছে যেন। নিবৃতার সেই নিয়ে অনাকাঙ্ক্ষিত চিন্তা। পাছে না আদ্দিক কিছু বুঝে যায়। তবে কিছুক্ষণের মাঝেই তার সেই ভুল ধারণার নিষ্পত্তি ঘটল।
নিভৃতা খেয়াল করল আদ্দিকের তার দিকে কোনো মনোযোগ নেই। উপরন্ত মনে হচ্ছে এই যে এখানে তার পাশে এক জলজান্ত মানুষ দাঁড়িয়ে আছে, সেদিকে তার হুঁশ নেই। কেমন এক অন্য জগতে বিভোর যেন সে। নিভৃতার ইতস্তত লাগছিল, কিছু বলতে চেয়েও জড়তায় অজুহাতে বারবার থেমে যাচ্ছিল সে। কিন্তু কতক্ষণ আর চুপ থাকা যায়? অন্তত নিভৃতার জন্য সেটা বেশ কঠিন ব্যাপার। সে আর না পেরে জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে আদিক ভাই? আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আদ্দিক তার দিকে ফিরল না, বরং শরীর টেনে সোজা হলো। পকেটে 2 হাত ভরে দৃষ্টি পূর্বের জায়গাতে স্থির রেখে বলল, ছোট মানুষ তুই নিবৃতা, বললেও কিছু বুঝবি না। নিভৃতা প্রতিবাদ জানালো তড়িতে, মোটেও না, বারবার ছোট ছোট বলে আমায় অপমান কেন করেন? কিশোরী শেষে তরুণী এখন আমি। সব কিছু বোঝার যথেষ্ট বয়স হয়েছে আমার। আদ্দিক ঘাড় কাত করল। প্রতিবাদে কঠিন মুখের নিভৃতার দিকে চেয়ে হাসল সে। সেই মুচকি হাসিতেই ঘটল আরেক অঘটন। বুকে ব্যথা উঠল নিভৃতার। চিনচিন ব্যথায় বুকের ভেতরটা হইচই আরম্ভ করল। ঢোক গিলল সে। আইঢাই করে বলল, ওভাবে হাসবেন না আদিক ভাই। হাসি থামিয়ে আদ্দিক বলল, কেন, হাসিতে কি দোষ? ফুস করে নিঃশ্বাস ফেলল মেয়ে। পাতলা ঠোঁট নাড়িয়ে বলল, হাসিতে যার মরণ তার হাসা বারণ। কি? ডান ভ্রু উচালো আদ্দিক। নিবৃতার আজগবি কথা সে বুঝল না। নিবৃতা তাকালো অন্যদিকে, বলল, মন খারাপের কারণ তো বললেন না। বললে কোনো সমাধান তো আর পাবো না, অযথা বলে কি লাভ? নিবৃতার ছোট্ট মনে অনস্বী সংকেত বাজছে। মন বলছে লোকটার মন খারাপের জন্য তাদের এই আকস্মিক বিবাহের ঘটনায় দায়ী। তাও নিশ্চিত হওয়া প্রয়োজন, তাই বলল, এত আশাহত হচ্ছেন কেন? একবার বলেই দেখুন। পুরোপুরি সমাধান না পান, কিছু সাজেশন তো পেতেও পারেন। মেয়েটার সাথে ব্যক্তিগত কথা বলাতে আদিকের ঘোর আপত্তি আছে। একে তো তার সাথে বয়সের ফারাক, তার উপর সম্পর্কে সে তার বোন। তাকে কি আর নিজের প্রেম বিরহের গল্প শোনানো যায়? ভেলিয়ার সাথে কথা বললেও কিছুটা শান্তি পেত হয়তো, কিন্তু মেয়ে তো এখন ঘুমে, কথা বলার জো নেই। সে দীর্ঘশ্বাস ফেলল। সেই শ্বাসটুকু নিবৃতার বুকের চঞ্চলতা থামিয়ে দিল মুহূর্তে। নিবৃতা এগিয়ে এলো কয়েক পা, রেলিংয়ে হেলান দিয়ে আদিকে এদিকে পূর্ণ মনোযোগ বর্তালো। জিজ্ঞেস করলো ভনিতাহীন, খালামণি কিছু বলেছেন সেই জন্য মন খারাপ? আদিকের ভাবনায় ব্যাঘাত ঘটল অমনি। নিবৃতা এই প্রশ্ন কেন করছে? তবে কি সেও জানে সব? অবশ্য অবাস্তব কিছু নয় তো। নিশ্চয়ই মা তার বিয়ের ব্যাপারে নিবৃতার মায়ের সাথেও কথা বলেছেন। আবার হতে পারে নিবৃতার মাই কোনো মেয়ে দেখিয়েছেন তাকে। নয়তো এত কম সময়ের মাঝে মা মেয়ে পাবেন কোথায়? সে নিবৃতার মুখ দেখে বলল, কি করে জানলে? মা কি তোদের কিছু বলেছেন? নিবৃতা অপ্রস্তুত হলো। কিছু না, খালামণি তো তাদের সবই বলেছেন। বিয়ে নিয়ে কত চঞ্চলতাও দেখালেন। আদ্দিক ভাই হয়তো সেই কথা জানে না। এবার সে সেসব কথা মুখে বলবে কি করে? তার তো লজ্জা লাগছে। মুখ খুলতে পারল না, বিভ্রায় কুণ্ঠিত নিবৃতা। মাথা নাড়ালো উপর নিচ। আদ্দিক বিরক্ত হলো বেশ। তার মানে তার ভাবনাই ঠিক। জিজ্ঞেস করলো লুর সুরে, মেয়েকে চিনিস তুই? জিজ্ঞেস করলো রুড় স্বরে। মাঝরাতের পরিবেশ এই আধুনিক শহরে এক অদ্ভুত মৃদু শূন্যতায় ভরা। রাস্তাগুলোর জ্যামিতিক আলোর মধ্যে ঘরের জানালার আড়াল থেকে ফোটানো এক চাঁদের আভা যেন অস্পষ্ট হয়ে ওঠে। শহরের কোলাহল, গাড়ির হর্ন এবং দূরের মানুষের গুঞ্জন আর আজ আগের মতো গাঢ় নয়। রাতের স্নিগ্ধতায় শহরের আলো এখন কিছুটা ম্লান হয়ে গেছে, আর চারপাশের নিস্তব্ধতা তাকে ঢেকে দিয়েছে এক অদৃশ্য চাদরে। সেই স্তব্ধ বিহবল রাস্তায় চলতে থাকা গাড়ির হালকা শব্দ কিংবা পায়ে হেঁটে চলা একাকী মানুষ, সব কিছু কেমন থেমে গেছে এক অদ্ভুত বিষাদে। দুজন ব্যক্তি নীরব নিস্তব্ধতায় জড়ীভূত, অভিব্যক্তি তাদের। জিভ ভার নাকি কথা গুলিয়ে একাকার তা বোঝা দেয়। দুই মেরু, দুই মানুষের চিন্তা ভাবনা আলাদা। একজন যদি হয় প্রেমের বিষাদে ব্যাকুল, আরেকজন তবে সেই প্রেমের অপেক্ষাতেই আকুল। এক অদ্ভুত অদৃশ্য জাতাকলে নিষ্পোষিত দুই প্রাণ। আমার প্রশ্নের তো কোনো জবাব দিলে না নিবৃতা। নিবৃতা নিটল দাঁড়িয়ে। চিন্তা শক্তি কি লোপ পেয়েছে তার?
আর নয়তো মস্তিষ্ক অকেজো হয়েছে। সে অত গভীরে অতলে ডুবতে পারছে না। ভাবনায় এত গলমিল হয়েছে যে এখন একেবারেই রাগ খুইয়ে বসেছে যেন। বোবা নির্বাকের ন্যায় সে তাকালো আদ্দিকের দিকে। বিয়ের কথা আদ্দিক জানে, অথচ কার সাথে বিয়ে সেটা জানে না। কি আশ্চর্য! খালামণি কি বলেনি তাকে? দীর্ঘশ্বাসেরা জট পাকালো অন্তঃপটে, তাতে পাহাড়ের মতো দৃঢ় হলো তা। জবাব দিল অসহায় কণ্ঠে, বিয়ে জানেন আর কার সাথে বিয়ে তা জানেন না? না, জানার ইচ্ছেও নেই। কেবল মেয়েটার সাথে কথা বলা জরুরি, তা এখন জানতে চাইছে। কপাল গুটিয়ে নিল নিবৃতা। ভাবি বউয়ের সাথে তার কি কথা থাকতে পারে, জানতে জিজ্ঞেস করল, কি কথা? তুই আগে বল, তাকে চিনিস কিনা? হ্যাঁ চিনি। কে সে? আপনি চিনবেন না? কথা বলিয়ে দিতে পারবি তার সাথে? নিবৃতা থেমে থেমে জবাব দিল। আগে বলুন কি কথা বলবেন, তারপর আমি ভেবে দেখব। আদ্দিকের ভীত স্পৃহ কণ্ঠ। সব কথা তোকে কেন শুনতে হবে? কপট রাগে নিবৃতার মুখ কঠিন হলো। আহাম্মক লোক কোথাকার, কিছু না বুঝে না জেনেই তার এত নাচন কোদন। সে ক্ষিপ্ত সুরে বলল, বেশ, তবে আমিও আপনাকে তার ব্যাপারে কিছু বলতে পারবো না। ফাজলামি করছিস? আমি একদম মজার মোড়ে নেই নিবৃতা, আই সিরিয়াস। আম সিরিয়াস টু। আপনিই কেবল আমাকে সিরিয়াসলি নেন না। নিবৃতার কণ্ঠে জেদ। আদ্দিক নিজের ঠোঁট কামড়ে ধরল। এমনিতেই চিন্তার শেষ নেই, তার উপরে এই মেয়ের বাড়াবাড়ি। সে বিমুখতা দেখিয়ে হটতে পারল না। কিছুক্ষণ থম মেরে থেকে গম্ভীর আওয়াজে বলল, আমার গার্লফ্রেন্ডের কথা জানিস তো? আমি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর এই কথাটা আমি মেয়েকে বলতে চাই। ওই মেয়ে জানে সব। হোয়াট? চেঁচালো আদ্দিক, কণ্ঠ জুড়ে বিস্ময় ঠাসা। সে ফ্যাল করেই নিবৃতাকে দেখছে। নিবৃতার সাহস স্বাভাবিক, গলার স্বর ভারখানি। বলল, হ্যাঁ, আমি জানিয়েছি তাকে সবটা। কি বলছিস? এর মাঝে তোদের এত কথা হয়ে গেল? কখন? যখন সব জানালাম। আদ্দিকের চোখ মুখ চিন্তার ভারে কুচকানো। রাতের বাতাসে তার ছোট চুলগুলো উঠছে। সুন্দর নিরেট চোখগুলোতে ছুটে বেড়াচ্ছে কেমন এক চাপলতা। যেন এক ধরনী বিস্ময় সেখানে ঠেলে ঠুলে নিজের অবস্থা জাহির করেছে। একসাথে এত মিথ্যে আগে কখনো বলেনি নিবৃতা, অথচ আজ এই মুহূর্তে বলতে গিয়েও জড়তা কাজ করছে না যেন। সে নির্দ্বিধায় ভনিতাহীন বলছে সব, যেন এই কথাগুলোই মহাসত্য। আর সব শুনে সে মেয়ে কি বলল? বলল তার কোনো অসুবিধা নেই, সে বিয়েতে রাজি। অবাক হতে হতে অবাকের ঘট এবার বোধহয় পূর্ণ আর্দিকের। তার চোখের পাতা নিজের কাজ করতে ভুলে গিয়েছে যেন। তারা এক জায়গাতেই স্থির, নরণচরণ নেই কোনো। দৈবাত আকস্মিকতা কাটাতে তার বেগ পোয়াতে হচ্ছে বেশ, তাও কষ্ট করে আওড়ালো। কি বলছিস? সব শুনে মেয়ের আছে কেন? কেন আবার? বিয়ের আগে এসব প্রেম ভালোবাসা আজকাল স্বাভাবিক ব্যাপার, এ নিয়ে এত হইচই করার কি আছে? কি আশ্চর্য! মেয়ের মাথায় সমস্যা আছে নাকি? আই এম ভেরি ডেডিকেটেড টু মাই রিলেশনশিপ। তুই হয়তো ওই মেয়েকে বুঝিয়ে সব বলতে পারিস না। এক কাজ কর, মেয়েটার ফোন নাম্বার দে, আমি নিজে ওর সাথে কথা বলবো। লাভ নেই, মেয়ে শুনবে না। শুনবে না মানে? ওকে শুনতেই হবে। আমার ভালোবাসা তো ঠুনকো নয় যে যার তার জন্য আমি তা শেষ করে দেব। আর বিয়ে ভেলেকে ছাড়া আমি অন্য কোনো মেয়েকে আমার ওয়াইফ হিসেবে কল্পনা করতে পারি না। এক নাগারে কথাগুলো বলে নিঃশ্বাস ফেলল আদ্দিক। অতি সূক্ষ্ম স্বাভাবিক কথাগুলো তীক্ষ্ণ ছুরির মতো গিয়ে বিঁধল নিবৃতার বক্ষস্থলে। হৃদয়ে তার এক অসীম বেদনা বয়ে গেল তখন, যেন আদ্দিকের কথা প্রতিটি কণ্ঠে বিষাক্ত বিষের মতো ঢেলে দিয়ে তার সমস্ত অনুভূতি নিঃশেষ করে দিয়েছে। তার কথাগুলো যেন নিবৃতার জন্য এক কঠিন আঘাত, যা তার সমস্ত আশা, প্রেম এবং স্বপ্নের পাক ধরিয়েছে অবলীলায়। তার কাছে আদ্দিকের এই অপ্রত্যাশিত অমানবিকতা এসেছে এক প্রকার প্রহার হয়ে, যা তাকে মনে করিয়ে দিয়েছে যে তার ভালোবাসা কখনোই মূল্য পাবে না। আদ্দিক যে মেয়েকে ভালোবাসে, সে জায়গায় তার ভালোবাসা চিরকাল অপ্রাপ্তিই থেকে যাবে। তাও মেয়েটা আশা ছাড়ে না। ব্যথিত হৃদয় নিয়ে ভগ্ন সুরে বলে ওঠে, এত ভালোবাসেন তাকে? সামনে ফিরল আদ্দিক। কোলাহলহীন মুক্ত রাস্তায় তার অপার্থিব মনোযোগ। জবাব দিল, ভালোবাসা কি পরিমাপ করা যায় নিবৃতা? যদি যেত তবে পৃথিবীর সব থেকে বড় ওজনের পাল্লা দিয়ে আমি তো পরিমাপ করে দেখতাম।
নিবৃতার মনে হলো এই নিখাদ চমৎকার ভালোবাসার মধ্যে সে এক উটকো ঝামেলা ছাড়া আর কিছুই না। সে নিঃশ্বাস ফেলল পরপর, দমে যাওয়া কণ্ঠে বাড়িয়ে বলল, বেশ তো, তবে আশাহত কেন হচ্ছেন? যদি ভালোবাসা নিখাদ হয় তবে সেখানে পূর্ণতা হবে চিরন্তন সত্য। এটা আদ্দিক নিবৃতার চনমনে মুখের দিকে ফিরল। কেমন অদ্ভুত লাগলো তার। সারাক্ষণ চঞ্চলতায় মুখিয়ে থাকা মেয়েটাও মাঝে মাঝে খুব সুন্দর কথা বলে। সে হেসে জিজ্ঞেস করল, তুই এত সুন্দর কথা কার থেকে শিখলে নিবৃতা? সবকিছু কি শিখে পড়ে নিতে হয় নাকি? এই যে আপনি ভ্যালিয়াকে ভালোবাসেন, সেটা তো আর কেউ শিখিয়ে দেয়নি। আদ্দিক এরপরে আবার কিছু বলতে চাওয়ার আগেই নিবৃতা তাড়া দিল। রাত বেশ হয়েছে, এবার যাওয়া উচিত। আপনি কি আরো কিছুক্ষণ থাকতে চান? আদ্দিক সোজা হয়ে দাঁড়ালো, মৃদু হেসে বলল, না, তোর সাথে কথা বলে মনটা হালকা লাগছে, চল ফেরা যাক। নিবৃতায় আগে পা বাড়ালো। আসার পথে বুক ভরা যা উত্তেজনা ছিল, যাওয়ার পথে শূন্যের ঘরে গিয়ে আটকালো তা। চঞ্চল চটপটে নিবৃতা কেমন দমে গিয়েছে। তরুণী মনের প্রথম আঘাতটা সামলে উঠতে হিমশিম খাচ্ছে সে। জীবনের ধাপ পাল্টাতেও সে পাল্টায়নি, না পাল্টেছে তার চিন্তা ভাবনা। আর সেই ভাবনা চিন্তাগুলো এখনো সেই কিশোরী পতানেতেই আটকে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে যে কখন শুয়ে তন্দ্রাচ্ছন্ন হয়েছে তার কোনো হুঁশ নেই। আর সেই ঘুম ভাঙল কড়া রোদের আলোয়। সূর্য তখন অনেকটাই আকাশে উঠে গেছে, আর তার আলো এসে হুমড়ি খেয়ে পড়েছে নিবৃতার ঘরের মধ্যে। শুরুতে তার চোখের পাতা অনেক ভারী লাগে, যেন ঘুমের গভীরতা এখনো তার ওপর চেপে বসে। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকলেও রোদের তেজটা বাড়তেই তা আর সম্ভব হলো না। আড়মোড়া ভেঙে উঠে বসল সে। চোখে মুখে ঘুমের উপচে পড়ার রেশ। সে পাশ ফিরে দেখল তুবানি। ধীরে ধীরে উঠে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হওয়া শেষে দরজার কাছে আসতেই নিবৃতা শুনতে পেল বাইরে থেকে ভেসে আসা উচ্চবাচ্য গলার স্বর তার পরিচিত। তাই দ্রুত বের হলো। ডাইনিং পেরিয়ে বসার ঘরের দরজার সামনে দাঁড়াতেই দেখলো আদ্দিককে চেয়ারে বসা, শরীর ঝোঁকা সামনের দিকে, মাথা নোয়ানো বিধায় তার মুখ দেখা যাচ্ছে না। অপর পাশে সোফায় খালামণি আর খালু, তুবা বিছানার এক কোণে। সালেহা বেগমের উপস্থিতিও চোখে পড়ল তার। কি হচ্ছে এখানে বুঝলো না নিবেদিতা। বাবা, এটা বাড়াবাড়ি হচ্ছে। তোমরা আমার ভিসা পাসপোর্ট আটকাতে পারো না? আমার জিনিস আমায় ফেরত দাও। এমনি এমনি আটকে রাখিনি আদ্রিক, জানা বোঝা ব্যাপারটা নিয়ে তুমি অযথা এত হইচই করছো। আদ্দিক মাথা তুলল। ব্রহ্মতালু তার লাফাচ্ছে ক্রোধে। তাও বাবার সামনে নিজেকে শান্ত রাখলো যথাসম্ভব। বলল, আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বাবা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সবটুকু অধিকার আছে। আমার এখানে থাকার ইচ্ছে নেই, তাই আমি ইতালি ফিরবো। এনে তোমরা তো বারবারই কেন করছো? বুঝতে পারছো না কেন করছি। তুমি এখান থেকে অবশ্যই ফিরবে, তবে একা নাও, সাথে বউ নিয়ে। মা, আমি তোমাদের সাথে বেয়াদবি করতে চাইছি না বলে চুপ আছি এখন। আমাকে চুপ থাকতে দাও দয়া করে। এই ব্যাপারে কোনো কথা বাড়িও না। আমার পাসপোর্ট ভিসা আমাকে ফিরিয়ে দাও। আমাদের কথা শোনো আদ্রিক, আমরা তোমার খারাপ চাই না। বিয়ে ব্যতীত তুমি ইতালিতে যেতে পারবে না। আশ্চর্য, তোমরা কি এখন আমাকে জোর করে বিয়ে দিবে? প্রয়োজন পড়লে তাই করা হবে, তাও আমাদের কথার কোনো হেরফের হবে না। বেশ, তবে তোমরা থাকো তোমাদের কথা নেই। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আজ তোমরা যা করেছো সেটা আমার অসম্মান, আমার ভালোবাসার অসম্মান। এত কিছু বরদাস্ত করে এখানে পড়ে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। আদ্দিক উঠে হনহনিয়ে দরজার কাছে যায়। তার মা বাবা নিজের জায়গায় অটল। সালেহা বেগম উপায় না পেয়ে ছুটে গেলেন। রাগ করে না বাবা, একটু শান্ত হও। আমি তোমার মা, বাবার সাথে কথা বলবো। আদ্দিক দরজার নব ঘোরালো, তপ্ত স্বরে বলল, প্রয়োজন নেই আন্টি। যেখানে আমার মতামতের কোনো মূল্য নেই, সেখানে আমার অনুপস্থিতি আমার কোনো বদল ঘটে বলে আশা করছে। সে সত্যিই বেরিয়ে গেল। তুবা চেঁচিয়ে উঠল তখন। মা, ভাইয়া তো বেরিয়ে গেল। উত্তর দিলেন রায়হান রহমান। যাক, কতক্ষণ বাইরে থাকতে পারে আমিও দেখে নিব। অসার মুখ হয়ে দাঁড়িয়ে রইল নিবৃতা। কি হলো এটা? সকাল সকাল চোখে মেলতেই এত কিছু হয়ে গেল। বাড়ি ছেড়ে বেরিয়ে গেল আদ্দিক ভাই, তাকে বিয়ে করবে না বলে। বুকে মোচড় দিল নিবৃতার। খোলা দরজার দিকে ছুটে গেল সে। ছুটন্ত অবস্থাতেই বলল, মা,
আমি যাচ্ছি, আদি ভাইকে নিয়ে ফিরবো। বাইরে তখন রোদের বীভৎস তেজ, একেবারে গায়ে কামড় বসানোর মতো ঝাঁজ। তপ্ত সমীরণও শরীর যেন ঝলসে যাওয়ার উপক্রম। এরই মাঝে ঝটপর্ণস্তাস্তি ছুটে এসেও কোনো লাভ করতে পারল না নিবেদিতা। চকচকে রাস্তার অভেদ্য কোলাহলের অতলে আর্ধেক হারিয়ে গেল দৈবাত। সে এদিক ওদিক তাকালো, চোখ জুড়ে সে কি ব্যাকুলতা। এখন কোথায় খুঁজবে তাকে? কোন দিকে গেল সে? এত কম সময়ের মাঝে উধাও হলো কি করে? নিবৃতা ঠোঁট কামড়ে সোজা হাঁটল কয়েক কদম, তারপর ডানে বামে তাকালো। রাস্তায় কত শত মানুষ, কত দোকানপাট, কিন্তু এত সবের ভিড়ে সেই মানুষটা নেই, যাকে দেখার জন্য ক্ষুদ্র মনটা ব্যগ্রতা দেখায়, কাতর হয় ভীষণ। আশেপাশে অনেক খুঁজল নিবৃতা, আদিকের টিকিটিও পেল না কোথাও। উল্টো এত সময়ের ব্যবধানে ফর্সা মুখ তার রোদের দহনে আরক্ত, কপাল ঘেমে লেপ্টে আছে কালো চুল, গায়ের পোশাক ঘামে পেছন থেকে চেপে বসেছে পিঠে, মাথার তালু জ্বলছে তার, গলা শুকিয়ে কাঠ। এদিকে কোথাও আদ্দিক নেই, দূরে কোথাও যেতে পারে এই সম্পর্কেও ধারণা নেই তার। মন খারাপের সাথে এখন রাগও হচ্ছে খুব। লোকটা নিশ্চয়ই বাচ্চা নয়, যথেষ্ট বয়স। এখন বাচ্চামো করার কোনো মানে হয়? সে ফোঁস করতে করতে এদিক ওদিক তাকালো। ডান দিকের অনেকটা জায়গা সে হেঁটে ফেলেছে, খোঁজ চালিয়েছে দোকানপাটেও, কিন্তু বাম দিকে যাওয়া হয়নি। রাস্তা পার হতে পারবে না বলে এতক্ষণ চেষ্টাও করেনি, কিন্তু এখন মনে হচ্ছে একবার যাওয়া দরকার। ওই দিক না দেখে বাসায় ফিরলে মনে হয়তো শান্তি পাবে না সে, একটা উসখুস রয়ে যাবে। ভাবনা মোতাবেক কাজ সম্পাদনের জন্য প্রথম কাজ হবে এই রাস্তা পার হওয়া। বাসা থেকে অনেকটাই দূরে নিবৃতা, আশেপাশে মানুষও অনেক, তার সাথে রাস্তায় যানবাহন। সে যে কী করে এই যানবাহন ঠেলে নিজের যান নিয়ে ওই পারে যাবে সেটাই বুঝতে পারছে না। তাছাড়া আজ তো আর আদ্দিকের মতো একটা বিশ্বস্ত হাত নেই তার হাত আগলে ধরার জন্য। নিবৃতার শুকনো ঠোঁটে জিভে ভেজালো। মাথার মধ্যিখানে জেঁকে বসেছে উত্তপ্ত দিবাকর। অসহ্য লাগছে তার। রাস্তা পার হওয়াটা এখন আরো বেশি দুরূহ লাগছে যেন। এর থেকে তো বোধহয় আটা করে গোল রুটি বানানো সহজ ছিল। ভয়ের ভারে কুঁজে হওয়া মনে কোথাও একটা গিয়ে ঠিক সাহসের ফোয়ারা পেল বোধহয়। হয়তো তার প্রেমিকা মনের উত্তোলিত ভাব তাকে সেই সাহস দিল। ওনার মাথা দুই হাতে মুষ্টিবদ্ধ করে তাই এগিয়ে গেল সম্মুখ গতিতে। এদিকে সিগন্যালও নেই, ডানে বামে তাকিয়ে রাস্তা পার হতে হবে। ফুটপাত থেকে পা নামিয়ে খসখসে রাস্তাতে রাখতেই বুকটা কিঞ্চিত মোচড় দিল তার। জীবনেও যেই কাজ করেনি আজ সেই কাজ করবে, তাও শুধুমাত্র তার আদ্দিক ভাইয়ের জন্য। অন্তত ভবিষ্যতে গিয়ে নিজের ছেলে মেয়েদের তো এই কথা বলতে পারবে যে, জানিস আমি তোদের বাবার জন্য রাস্তা পার হওয়া শিখেছিলাম। অবশ্য যদি বিয়েটা তার সাথে হয় আর কি। আর নয়তো আদ্দিক ভাই আর ওই ভেলিয়ার সন্তানদের কাছে গিয়ে বলতে হবে, জানো তোমাদের বাবার জন্য খালামুনি রাস্তা পার হওয়া শিখেছিলাম। ইস, কি বিশ্রী ব্যাপার। নাক ছিটকালো নিবৃতা, পা বাড়ালো আরেকটু। পাশ কাটিয়ে একটা বাইক গেল শো করে। নিবৃতা আঁতকে উঠল অমনি, চোখ বড় বড় করলো। অপর পাশ থেকেও গাড়ি আসছে সমান গতিতে। সে পা বাড়াবে কি বাড়াবে না সেই নিয়ে দ্বিধায় পড়েছে যেন। উপায়ান্তর না পেয়ে কিছু না ভেবেই হাঁটা ধরল, সাথে বিড়বিড় করে আওড়াতে লাগলো বিপদের দোয়া। অল্প গতিতে রাস্তার মাঝামাঝিতে চলে এলো সে। এবার দুদিকেই সমান দূরত্ব। নিবৃতা দ্রুত আরেক পা ফেলতে গিয়েই পড়ল বিপদে। সামনে থেকে মাইক্রো আছে, দূরত্ব কম, সে আগালেই ধাক্কা খাবে। পিছিয়ে যাওয়ারও জো নেই। অপর পাশ থেকে আসছে অটো। দুই দিক থেকে আসা দুই গাড়ির মাঝে কিঞ্চিত ফাঁক হবে হয়তো। নিবৃতা ভাবছে সেই ফাঁকটুকুতেই সে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা, নাকি কোনো এক গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে যাবে তার সুন্দর শরীরটা। আর বেশি ভাবতে পারল না তার মস্তিষ্ক। গাড়িগুলো তার অনেক কাছাকাছি। শুনতে পেল তীব্র বিদঘুটে হর্নের শব্দ। হয়তো মরার আগে শেষ শব্দটুকু শুনছে সে। নিবৃতার গলা ধরে এলো, পা যেন চুম্বকের মতো আটকে গেল রাস্তার পিছে। কেবল শুষ্ক পাতলা ঠোঁট দুটো নাড়িয়ে বলল, আমাদের শেষ দেখাটুকু আর হলো না আতিক ভাই।